হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড 1। হ্যাঁ, সিজন 2 চলে এসেছে আর আমরাও সঙ্গে সঙ্গে আপনার জন্য এপিসোড 1 এর এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। যদিও সিজন 2 এর মাঙ্গা আমাদের চ্যানেলে অলরেডি এক্সপ্লেন রয়েছে, কিন্তু অ্যানিমেতে সব কিছুরই অল্প অল্প বদল হয়েছে, তাই আমরা ঠিক করলাম যে আমরা অ্যানিমেটাকেও আপনাদের জন্য এক্সপ্লেন করে নিয়ে আসবো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আগের সিজনে আমরা দেখেছিলাম যে জিনভো ডাবল ডাঞ্জনের ভেতর থেকে বেঁচে ফেরে এবং একটা নতুন সিস্টেম পায়। সেই সিস্টেমের সাহায্যে সে নিজেকে লেভেল আপ করে আর আরও শক্তিশালী হতে পারে, যদিও লোকেরা এখনও তাকে একটা ই র্যাঙ্কের হান্টার বলেই জানে। বাস্তবে যত বেশি সে পরিশ্রম করে তার লেভেল ততই দ্রুত বাড়ে। এখন জিনভো নিজেকে এমন একটা অবস্থায় নিয়ে যেতে পারে যেখানে সে একটা এস র্যাঙ্কের হান্টারের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে। এরপর জিনভো নিজেকে উন্নত করার জন্য বিভিন্ন ডানজনে যায় এবং সেখানে অনেক মনস্টারদেরকে পরাস্ত করে, আর এইভাবে দ্রুত তার লেভেল বাড়তেই থাকে। আর এরপর সিজন 2 এর প্রথম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে জিনভো তার বাড়িতে আরাম করে ঘুমাচ্ছে, আর হঠাৎ তার ফোনে তার বোন জিনহা ফোন করে। জিনহা তাকে বলে, তুমি কি ভুলে গেছো? তুমি কোথায় আছো? জিনভো জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? তখন জিনহা তাকে মনে করিয়ে দেয় যে আজকে আমাদের স্কুলে প্যারেন্ট টিচার মিটিং ছিল। এটা শোনার পর জিনভো হঠাৎ করেই ওঠে আর বলে, ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। এবং সে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে চলে যায়। সে তার বোনের স্কুলে পৌঁছায় আর তার বোন তাকে দেখে বলে, তুমি কি সত্যিই আমার দাদা? তুমি এত বদলে গেছো। জিনভোর শরীরে নতুন পেশি হয়েছে, তার ব্যক্তিত্ব পুরোপুরি বদলে গেছে। জিনভো তার বোনকে জিজ্ঞাসা করে, এ সমস্ত কথা ছাড়ো, তোমার শিক্ষক কোথায়? কিন্তু জিনা তখনও তার দিকে তাকিয়ে থাকে এবং বলে, মানুষ এতটা বদলে যেতে পারে সত্যি। যখন জিনা তাকে তার শিক্ষককে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল, তখন স্কুলের অন্য সমস্ত মেয়েরা শুধু জিনভোর দিকেই তাকিয়েছিল। তারা প্রশংসা করে বলে, ওয়াও, ছেলেটা কত সুন্দর। আর জিনা মজা করে বলে, দেখো, তোমাকে সবাই দেখছে, তোমার তো কোনো গার্লফ্রেন্ডও নেই, তাই না? চাইলে আমি একটা বানিয়ে দিতে পারি। জিনভো হেসে বলে, নিজের কাজ করো তুমি। এরপরে জিনা মজা করে বলে, ঠিক আছে ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাই যে জিনভো জিনার শিক্ষকের সঙ্গে দেখা করতে যায়। আসলে ইনি একজন শিক্ষিকা। তিনি জিনার অনেক প্রশংসা করেন আর বলেন, জিনা সত্যি একজন চমৎকার ছাত্রী। আমরা আশা করি তার মেডিকেল কলেজেই ভর্তি হবে। সে অন্য ছাত্রদের জন্য একটা রোল মডেল, আর আশা করি আপনি তাকে অতিরিক্ত চাপও দেবেন না। সে যা করছে সেটাই তার সেরা। এরপরে তিনি জিজ্ঞাসা করেন, আচ্ছা, তাহলে কি আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জিনভো বলে, হ্যাঁ বলুন। শিক্ষিকা বলেন, ধরুন যদি জিনা একটা হান্টার হতে চায়, তাহলে তুমি কি তাকে অনুমতি দেবে? জিনভো জবাব দেয়, না। যার পরে শিক্ষিকা বলেন, আমাদের একজন ছাত্রী যার এমনই পরিস্থিতি, আমি চাই যে তুমি তাকে একটু বোঝাও। জিনভো সম্মতি জানায় এবং পরে সেই ছাত্রীকে দেখতে যায়। ছাত্রীটি জিনভোকে দেখে বলে, তোমাকে তো আমি আগেও কোথাও দেখেছি। জিনভো তার ফোনে জিনার সঙ্গে ছবি দেখিয়ে বলে, এবার চিনতে পারছো আমি কে? তখন মেয়েটি বলে, ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার বান্ধবী জিনার দাদা। এরপর সে বলে, দেখো, আমি জানি না যে আমার শিক্ষিকারা তোমাকে কি বলেছে, কিন্তু আমি আর স্কুলে ফিরে যাব না। আমি এখন হান্টার হয়ে থাকবো। জিনভো থেকে বলে, তুমি তো ই র্যাঙ্কের হান্টার, তাই না? কিছু অর্থ হয়তো উপার্জন করতে পারবে, কিন্তু সেটা তোমার জন্য অনেক ঝুঁকি হয়ে দাঁড়াবে। তখন মেয়েটি বলে, যদি জ্ঞান দিতে এসেছো তাহলে চলে যাও, আর তুমি নিজেও তো একটা ই র্যাঙ্কের হান্টার ছিলে। জিনভো হেসে বলে, তুমি কিন্তু আমাকে একটু ভুল ভাবছ। আমি কিন্তু এখানে তোমাকে হান্টার হওয়ার জন্য মানা করতে আসিনি। তার কথা শুনে সে বেশ অবাক হয়ে যায়। জিনভো তাকে বলে, এসো, আমার সঙ্গে চলো। এরপরে আমরা দেখতে পাই মিস্টার চুলকে, যিনি এয়ারপোর্টে এসেছেন হান্টার হিয়ং ডংসুকে রিসিভ করতে। হিয়ং ডংসু মিস্টার চুলকে বলেন, বাবা, আমি ভাবিনি যে হান্টার অ্যাসোসিয়েশনের চিফ নিজেই আমাকে রিসিভ করবেন। যার পরেই মিস্টার চুল থেকে জিজ্ঞাসা করেন, আপনি এখানে কতদিন থাকবেন? হোয়াং ডংসু উত্তর দেন, বেশি দিন নয়, আর তোমার ওসব নিয়ে তো চিন্তা করতে হবে না। এরপরে মিস্টার চুল আরও প্রশ্ন করেন, তাহলে কি আপনি তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছেন? হোয়াং ডংসু রেগে গিয়ে বলে, তোমাদের সার্ভেইলেন্স টিম কি কিছুই দেখতে পায় না? তোমরা কি ডানজনের ভেতরে কি ঘটছে তা কিছুই জানো না? একটা ই র্যাঙ্কের হান্টার আর একটা ডি র্যাঙ্কের হান্টার ডানজন থেকে বেরিয়ে চলে আসলো। তোমরা না আমাকে থামানোর চেষ্টা করো না, এবং হ্যাঁ, তারা আর বাঁচবে না। আর তুমি এখানে এসেছই বা কেন? এই দুর্বল ক্ষমতা নিয়ে আমাকে থামাতে? মিস্টার চুল শান্ত হয়ে জবাব দেন, আমি শুধুমাত্রই আমার কাজ করছি। হোয়াং ডংসু এ সময় হেসে সামনে এগিয়ে যান। এরপর আমরা হান্টার অ্যাসোসিয়েশনে মিস্টার গো এবং মিস্টার চুইকে দেখতে পাই, যারা নিজেদের মধ্যেই কথা বলছিলেন। মিস্টার গো বলেন, তাহলে তারা কি সমুদ্র পাড়ি দিতে পারে? মিস্টার চুই জবাব দেন, এখনও পারে না,
তবে ভবিষ্যতে হয়তো এমন হতেও পারে। আমরা সব কিছু নজর রাখছি যাতে কোনো সমস্যা না হয়। মিস্টার গো বলেন, ঠিক আছে তাহলে সাবধানে নজরে রেখো। অন্যদিকে আমরা একটা গেট দেখতে পাই যেখানে জিনভো এখন প্রবেশ করতে চলেছে। জিনভো সেখানে পৌঁছে যায় তার বোনের সেই বান্ধবীর সঙ্গে। জিনভো সেখানে দাঁড়িয়ে থাকা দুজনকে জিজ্ঞাসা করে, কেমন আছেন আপনারা? তারা জবাব দেয়, ওহ, অনেকদিন পর দেখা হচ্ছে আপনার সঙ্গে। সত্যি বলতে তো আমরা আশাই করিনি যে আপনি আমাদের সঙ্গে যোগ করবেন। আপনাকে দেখে খুব ভালো লাগছে। তারা জিনভোর সঙ্গে থাকা মেয়েটিকে দেখে বলে, তোমার সঙ্গে কি আগে কোথাও দেখা হয়েছে? জিনভো তাদের বলে, নাও হতে পারে, আমি ওকে এখন এখানে নিয়ে এসেছি। তারা জবাব দেয়, আচ্ছা ঠিক আছে তাহলে চলুন। এরপরই তারা কথাবার্তা বলতে শুরু করে। তারা জিনভোকে জানায় যে কিছুক্ষণ আগে একটা সি র্যাঙ্কের গেট খোলা হয়েছে। এটা সম্প্রতি খোলা হয়েছে এবং একটি দল সেখানে প্রবেশ করতে চলেছে। দলের লিডার তাদের বলেন, তোমরা কী নিয়ে কথা বলছো? এখানে আমরা পিকনিক করতে আসিনি। তারা ক্ষমা চেয়ে বলে, সরি একটু দেরি হয়ে গেছে। এরপর এ র্যাঙ্কের হান্টার কিম চুল তাদেরকে জিজ্ঞাসা করেন, আর কতক্ষণ লাগবে বলো তো? তারা জিনভোকে বলে, তিনি একজন এ র্যাঙ্কের হান্টার এবং এই অ্যাসল্ট টিমের লিডার। তাকে এখানে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে যাতে তিনি গেটের পরিবেশের সাথে অভ্যস্ত হতে পারেন। কিমচুল পাশে ফিরে মুখ গম্ভীর করে বলেন, আমি এই র্যাঙ্কের হান্টারদেরকে দেখতেই পাই না, আর এখানে দুটো ই র্যাঙ্কের হান্টার রয়েছে। আর আমরা জানতে পারি যে এই গেটে এখন যে অ্যাসল্ট টিমটা প্রবেশ করবে তার মধ্যে আছে একটা এ র্যাঙ্কের হান্টার যে হলো লিডার, 5 জন বি র্যাঙ্কের হান্টার, 2 জন সি র্যাঙ্কের হান্টার এবং 2 জন ই র্যাঙ্কের হান্টার, জিনভো ও তার বোনের বান্ধবী। মোট 10 জন মিলে এই রেডে অংশগ্রহণ করবেন। জিনভো নিজের মনে মনেই ভাবে, আমি তাকে এখানে এনেছি, আশা করি গেটের ভেতরে দৃশ্য দেখে সে হাল ছেড়ে দেবে। তবে দলে অনেক মানুষ রয়েছে, যদি এই কোয়েস্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে এটা অযথা সময় নষ্ট হবে। যাই হোক, দেখি কি হয়। তখন মিস্টার ওং সেখানে এসে জিনভোকে বলেন, নতুন লোকদের একটু সুযোগ দেবেন, শুধু দূর থেকে দেখে রাখবেন। জিনভো সম্মতি জানায় আর বলে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এরপর তারা একে একে ডানজনের ভেতরে প্রবেশ করতে শুরু করে। অবশেষে জিনভো ডানজনে প্রবেশ করে। তবে ডানজনের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সেখানে একটা লাল আলো জ্বলে ওঠে। জিনভো অবাক হয়ে যায় আর বলে, এটা কি? আর তখনই নীল রঙের গেটটি একটা লাল রঙের গেটে রূপান্তরিত হয়। আসলে এটি শুরু থেকে লাল রঙের গেটই ছিল, যা বাইরে থেকে একটা সাধারণ গেটের মতো মনে হচ্ছিল। জিনভো গেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে সম্পূর্ণভাবে গেটের ভেতরে প্রবেশ করে ফেলেছে। তার শরীরের কিছু অংশ সামান্য বাইরে থাকলেও সে সার্ভাইলেন্স টিমের সদস্যদেরকে সতর্ক করে দিয়ে যায় যে এটা একটা লাল গেট, দ্রুত হান্টার অ্যাসোসিয়েশনে জানাও এবং অন্যদেরকে এখানে ডেকে আনো। এরপর জিনভো সহ সবাই গেটের ভেতরে প্রবেশ করে, আর বাইরে থাকা দুজন সরাসরি মিস্টার বেককে কল করে। মিস্টার বেক হতবাক হয়ে বলেন, কি? একটা সি র্যাঙ্কের গেট লাল গেটে রূপান্তরিত হয়েছে? এটা কিভাবে সম্ভব? তিনি দ্রুত সবাইকে সেখানে ডাকার নির্দেশ দেন এবং বলেন, আমি নিজেই আসছি। অন্যদিকে ডানজনে জিনভো চোখ খুলতেই যা দেখে তাতে সে স্তম্ভিত হয়ে যায়। তার সামনে শুধুই বরফ। আর বাকি হান্টাররাও অবাক হয়ে যায় এবং আতঙ্কিতভাবে বলে, এখন কি হবে? আমরা তো আর ফিরে যেতে পারবো না। তাদের লিডার বলে, এটা একটা লাল গেট, এখানে বেঁচে থাকা আমাদের জন্য খুবই কঠিন হবে। তখনই হ্যান জিনভোকে জিজ্ঞাসা করে, এই লাল গেট ব্যাপারটা আসলে কি? জিনভো তাকে ব্যাখ্যা করে যে লাল গেট এমন একটা বিপজ্জনক জায়গা যেখানে প্রবেশ করার পর বাইরের পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই গেট থেকে বেরোনোর 3টেই উপায় আছে। এক, হয়তো ডানজন ব্রেক হলে বেরোনো যাবে, অথবা ডানজনের বসকে হারাতে হবে, আর না হলে তুমি এই ডানজনের ভেতরেই মারা যাবে। আর বাইরের দুনিয়া থেকেও কেউ এই গেটের ভিতরে প্রবেশ করতে পারবে না। এমন সময় তাদের উপর হঠাৎ একটা তীরের আক্রমণ হয়। যদিও জিনভো হ্যানকে রক্ষা করে, তবুও তাদের দলের অন্য একজন সদস্য মারা যায়। হ্যানও এই আক্রমণে মারা যেতে পারত, কিন্তু জিনভো নিজের হাত দিয়ে সেই তীরটিকে ধরে ফেলে। এই ঘটনাটি দেখে দলের অন্য একটা হান্টার বুঝতে পারে যে জিনভোর মধ্যে কিছু বিশেষ দক্ষতা আছে। সে ভাবে, জিনভো এত দ্রুতগতির একটা তীর কিভাবে হাত দিয়ে ধরে ফেলল। তখন তারা দেখতে পায় যে তাদের উপর আইস এলফরা আক্রমণ করছে। এই দৃশ্য দেখে দলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। জিনভো তাদের দিকে তাকিয়ে বলে, ও, এরা আইস এলফ, এই কারণেই আমি এদের উপস্থিতি অনুভব করতে পারিনি। আইস এলফরা দলের সবচেয়ে দুর্বল 2 সদস্যকে আক্রমণ করেছিল। একজন ইতিমধ্যে মারা গেছে, আর অন্য একজন হলো হ্যান, মানে সেই জিনার বান্ধবী। জিনভো নিজের মনে মনে ভাবে, যদি এই ঘটনা 2 মাস আগে ঘটতো তাহলে হয়তো আমিও মারা যেতাম। এদিকে হ্যান এখন জিজ্ঞাসা করে, এই মনস্টাররা কারা? জিনভো ব্যাখ্যা করে, তারা হলো আইস এলফ। তাদের হত্যার পদ্ধতি খুবই নির্মম। তুমি তাদেরকে হোয়াইট এভেল ঘোস্টও বলতে পারো।
আর ওদেরকে বলা হয় আইস লেয়ার। তখন দলের লিডার সবার উদ্দেশ্যে বলে, সবাই শোনো, এই জায়গা ছেড়ে যাওয়ার কোনো সহজ উপায় নেই। বাইরের থেকে আমাদেরকে কেউ সাহায্য করতে আসতে পারবে না, আমাদের নিজেদেরই এখানে যে করে হোক বেঁচে থাকতে হবে। তিনি বলেন, তোমরা যদি বাঁচতে চাও তবে আমাকে অনুসরণ করো। এখনই আমাদের এই প্যানিকের পরিস্থিতি থেকে বেরোতে হবে, তাই আমরা দুটি গ্রুপে ভাগ হয়ে যাব। এই কথা শুনে জিনভো অবাক হয়ে যায়। লিডার আরও বলে, যদি আমরা এখানে স্থির থাকি তবে হয়তো আমরা বরফে জমে মারা যাব অথবা খুন হয়ে যাব। তাই আমাদের এখনই আলাদা দুটি দলে ভাগ হতে হবে, আর যারা আমাকে অনুসরণ করবে তারাই বাঁচবে। এরপর সবাই লিডারের সঙ্গে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তখন তাদের মধ্যে একজন, যে ছিল সি র্যাঙ্কের হান্টার, সে যেতে চাইলে লিডার থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং বলে, না না, তুমি আমার সঙ্গে আসতে পারো না। সি র্যাঙ্কের নিচে কেউই আমার সঙ্গে যোগ দিতে পারবে না। সে জিনভো এবং হ্যানের দিকেও উদ্দেশ্য করে তাই বলে, হ্যাঁ, তোমরা দুজন আমার সঙ্গে আসতে পারবে না। আর তাছাড়া এই জায়গার একদিন বাইরের পৃথিবীর 1 ঘন্টার সমান। বাইরের পৃথিবীতে যদি 1 ঘন্টা কেটে যায় তবে এখানে 1 দিন পেরিয়ে যাবে। হয়তো আমাদের মাসের পর মাস লাগবে এই ডানজনের বসকে হারাতে, অথবা আমাদের ডানজন ব্রেকের জন্য অপেক্ষা করতে হবে। আর ততদিনের জন্য আমি মৃতদেহগুলোকে বয়ে নিয়ে যেতে পারবো না। তোমরা এখানে বেঁচে থাকবে না, তবে চিন্তা করো না, আমি তোমাদের ফিরিয়ে নিতে আসব। প্রথমে আমরা এই ডানজনের বসকে হারাবো, আর যদি তারপরে আমরা বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি তোমাদের ফিরিয়ে নিতে আসব। তখন দলের মধ্যে থাকা বি র্যাঙ্কের একটা হান্টার তাকে জিজ্ঞাসা করে, কিছু মনে করবে না, কিন্তু আমি ওই দলের সঙ্গেই যোগ দিতে চাই। কিম উত্তর দেয়, হ্যাঁ, যেতেই পারো, তোমার যদি ইচ্ছে হয়। এরপর সেই বি র্যাঙ্কের হান্টার, যার নাম হলো পার্ক হেজিন, সে জিনভোর দলে যোগ দেয়। এদিকে কিম চুল মনে মনে ভাবে, একটু সহানুভূতি দেখাচ্ছে, ঠিক আছে, যা করে করুক। তখন পার্ক হেজিন জিনভোর কাছে এসে বলে, কিম তো পাগল, সে সেই আশা তীরটি দেখতেই পায়নি। তুমি এই র্যাঙ্কের হান্টার নও, তাই না? আর মনে মনে এসে ভাবে, তুমি কি একজন এই র্যাঙ্কের হান্টার, নাকি তার থেকেও বেশি পাওয়ারফুল তুমি? আর এদিকে কিম চুল জিনভোর দিকে তাকিয়ে বলে, আমরা এইদিকে যাচ্ছি আর তোমরা ওইদিকে যাবে। আর এরপরেই 2 দল ভাগ হয়ে 2 ভিন্ন দিকে চলে যায়। আমরা দেখতে পাই কিম চুলের দৃশ্য। কিম চুলের দল যখন এগোচ্ছিল হঠাৎই কিম থেমে যায়। তার সঙ্গীরা জিজ্ঞাসা করে যে, ক্যাপ্টেন, কি হয়েছে? কিম একটা গাছের দিকে ইঙ্গিত করে বলে, ওই দাগগুলোকে দেখো, এখানে কাছাকাছি মনস্টার্স আছে, আমি বাজি ধরছি এগুলো আইস বিয়ারই হবে। তখন তার সঙ্গীরা বলে, ওই ই র্যাঙ্কের হান্টারের দল তাড়াতাড়ি মারা যাবে। আর কিমও মনে মনে ভাবে, ওই দলে একটা সি র্যাঙ্কের হান্টার আর একটা বি র্যাঙ্কের হান্টারও আছে, কিন্তু আমি ওই ই র্যাঙ্কের হান্টারকে ক্যাপ্টেন কেন ভাবলাম? কেন মনে হলো আমার যে ওই হবে ওই দলের নেতা? আর এমন সময় তাদের দিকে আইস বিয়ার আসার শব্দ শোনা যায়। কিম দ্রুতই বলে, সবাই সাবধান, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। এরপর বিশাল আইস বিয়ার দলটির উপরে আক্রমণ করে। কিম তার দলকে বলে, তোমাদের জীবন তোমাদেরই বাঁচাতে হবে। কিম এক আইস বিয়ারকে হত্যা করে, কিন্তু বাকি দুটি এখনও জীবিত ছিল। তারা কিমের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। অন্যদিকে আমরা জিনভোর দলকে দেখি। তখনও পার্ক হেজিন জিনভোকে থামায়। জিনভো প্রশ্ন করে, কি হয়েছে? পার্ক হেজিন গাছের দিকে ইঙ্গিত করে বলে, এই দাগগুলোকে ভালো করে দেখো, এখানে নিশ্চয়ই আইস বিয়ার আছে, আমাদের সতর্ক থাকতে হবে। এটি আইস বিয়ারের টেরিটরি, আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে। জিনভো এই সময় শান্তভাবে পার্ককে বোঝানোর চেষ্টা করে, না, আমাদের এখান থেকে বেরোলে হবে না, বরঞ্চ আরও গভীরে যেতে হবে। পার্ক হেজেন এবং বাকিরা অবাক হয়ে প্রশ্ন করে, আরও গভীরে কেন? জিনভো উত্তর দেয়, হ্যাঁ, এই জায়গা যদি সত্যিই আইস বিয়ারের টেরিটরি হয় তাহলে এটা আমাদের জন্য ভালো খবর। এর মানে আমাদের একমাত্র শত্রু এই মুহূর্তে আইস বিয়ার। তারা স্মার্ট আইস এলফের মতো শক্তিশালী নয়। পার্ক হেজিন মনে মনেই ভাবে, ও, যদি এইখানে অনেক আইস বিয়ার থাকে তবে এখানে অন্য শক্তিশালী ম্যাজিক্যাল বিস্টের উপস্থিতি অসম্ভব। তখনই পার্ক হেজিন জিনভোকে জবাব দিয়ে বলে, এই বিষয়ে তো আমি ভাবিইনি। জিনভো আকাশের দিকে তাকিয়ে হেসে বলে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। আর তারপরেই সে তার ইনভেন্টারি খোলে, তার ভেতর থেকে কিছু গরম সোয়েটার বের করে। সোয়েটারগুলো সবার হাতে দিয়ে বলে, এ নাও, সবাই এগুলো পরে নাও। আর এই ঘটনা দেখে দলের সবাই হতবাক হয়ে যায়। তারা বলে, আমাদের যতদূর মনে পড়ে একমাত্র হাই র্যাঙ্কের হান্টারই 2 বা 3টা আইটেমকে স্টোর করে রাখতে পারে, কিন্তু তুমি তো এতগুলো জিনিস রেখে দিয়েছ। তবে যাই হোক, সবাই গরম সোয়েটারগুলো পরে নেয়, এমনকি জিনভো নিজেও পরে নেয়। তখন হ্যান জিনভোর দিকে তাকিয়ে বলে, আসলে তুমি কে? জিনভো তার দিকে এগিয়ে গিয়ে বলে, আমি সেই ব্যক্তি যে তোমাকে এখানে নিয়ে এসেছে। এটা আমার দায়িত্ব যে তোমাকে সুরক্ষিত রাখা, আর এর বদলে তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না।
এই এক কথা আমি সবাইকে বলছি, দয়া করে কেউ আমাকে কোনো প্রশ্ন করবে না। ঠিক তখনই একটা বিশাল আইস বিয়ার সেখানে উপস্থিত হয়। দলের সবাই আতঙ্কিত হয়ে যায় এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হতে শুরু করে। তখনই জিনভো তাদের থামিয়ে বলে, না না থামো। এরপর জিনভো তার সিস্টেম চালু করে এবং তার টাইটেলটা পরিবর্তন করে। অন্যদিকে ডানজেনের বাইরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মিস্টার বায়েকিয়োনো ডানজেনের কাছে পৌঁছে গেছেন। তিনি ডানজেনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, কিন্তু ডানজন সম্পূর্ণভাবেই সিল হয়ে গেছে। এর অর্থ এখন আর কেউ ডানজেনের ভেতরে প্রবেশ করতে পারবে না। মিস্টার বায়েক বলেন, যদি তাদের ভাগ্য ভালো থাকে তবে হয়তো কিছু এ র্যাঙ্কের হান্টার আর বি র্যাঙ্কের হান্টাররা বেঁচে ফিরতে পারে। আমাদের কেবল মিস্টার কিমের উপর নির্ভর করতে হবে। তখনই সার্ভাইলেন্স টিমের এক সদস্য তাকে জানায়, স্যার সত্যি কথা বলতে গেলে অ্যাসল্ট টিমের সঙ্গে আরও দুজন ভালো হান্টার ডানজনের ভেতরে প্রবেশ করেছেন। মিস্টার বাইক অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কে সেই দুজন? সার্ভাইলেন্স সদস্য বলে, একজন হলো সাং জিনভো। মিস্টার বাইক হতবাক হয়ে জিজ্ঞাসা করেন, তার র্যাঙ্ক কি? সে ভয়ে ভয়ে উত্তর দেয়, স্যার তার হলো ই র্যাঙ্ক। তবে তার শক্তি ই র্যাঙ্কের মতো নয়, সে রিঅ্যাওয়েকেন হয়েছে। মিস্টার ব্যাক আবারও জিজ্ঞাসা করেন, তুমি নিশ্চিত তো যে তার রিঅ্যাওয়েকেন হয়েছে? সার্ভাইলেন্স সদস্য একটু হোঁচট খেয়ে উত্তর দেয়, যেটা দেখে মিস্টার ব্যাক বুঝতে পারেন যে সে নিজেও নিশ্চিত নয়। ঠিক তখনই হোয়াং টংসু সেখানে উপস্থিত হয়। সে বলে, ও এখানে হোয়াইট টাইগার গিল্ডের হান্টাররাও এসেছে, এখানকার পরিস্থিতি কি? মিস্টার বেক হোয়াং ডংসুকে দেখে বলে, বাবা আমি তো ভাবিনি যে আমরা আবার এইভাবে দেখা করব। হোয়াং ডংসু উত্তর দেয়, আমিও ভাবিনি, তবে আমি এখানে আমার কাজ করতে এসেছি। আর আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কিভাবে একটা এই র্যাঙ্কের হান্টারকে গেটের ভেতরে প্রবেশের অনুমতি দিলে? বিশেষ করে সে তো তোমার দলের সদস্যও নয়। মিস্টার বাইক অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তুমি কার কথা বলছো? হোয়াং ডংসু বলে, আমি সাং জিনভোর কথা বলছি। মিস্টার বাইক মনে মনেই ভাবে, ও কিভাবে সাং জিনভোর সম্পর্কে জানলো। এদিকে হোয়াং ডংসু গেটের দিকে তাকিয়ে বলে, এই গেটটা নিশ্চয়ই অনেকক্ষণ ধরেই খোলা রয়েছে, তবে এটা তো একটা লাল গেট। যাক, তাহলে সে হয়তো এই গেটের ভেতরেই মারা যাবে। এদিকে মিস্টার চুল হোয়াং ডংসুর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, সাং জিনভো তুমি সত্যিই ভাগ্যবান, এই গেটটা লাল গেটে রূপান্তরিত হয়েছে। এখন হোয়াং ডংসু চাইলেও তোমার সঙ্গে লড়াই করতে পারবে না, কিন্তু যদি তুমি এই গেট থেকে ফিরে আসতে পারো তাহলে। ডানজেনের ভেতরে আমরা দেখতে পাই জিনভো একের পর এক আইস বিয়ারকে নির্মমভাবে পরাস্ত করছে। দলের অন্যান্য সদস্যরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তারা মনে মনেই ভাবে, একজন ই র্যাঙ্কের হান্টার কিভাবে এত দক্ষতার সঙ্গে আইস বিয়ারদের পরাস্ত করছে। জিনভো একের পর এক আইস বিয়ারকে পরাস্ত করতে থাকে এবং প্রতিটি হত্যার মাধ্যমে নিজের লেভেল আপ করে। জিনভো বলে, যেহেতু এটা একটা লাল গেট তাই আমাকে প্রচুর পয়েন্ট দেওয়া হচ্ছে আর আমার লেভেলও দ্রুত গতিতে বাড়ছে। এদিকে পার খেজিন জিনভোর দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? এত কিছু কিভাবে করছো? কিন্তু জিনভো তার এই কথার কোনো উত্তর দেয় না। এরপর রাত হয়ে যাওয়ায় দলটি একটি জায়গায় টেন্ট স্থাপন করে। সেখানে তারা খাবার তৈরি করে এবং একসঙ্গে খেতে বসে। তবে জিনভো তাদের সঙ্গে থাকে না। দলের বাকি তিনজন সদস্য নিজেদের মধ্যেই কথা বলতে থাকে। তাদের মধ্যে একজন বলে, তুমি কি দেখেছ কিভাবে সে আইস বিয়ারদের আক্রমণ করছিল এবং পরপর মেরে ফেলছিল? সে তো একেবারেই অন্যরকম। কে সে? অন্য একজন বলে, আমরা কিছুই বুঝতে পারছি না সে কি, আদৌ মানুষ নাকি অন্য কোনো জগৎ থেকে এসেছে। তারা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই জিনভোকে। সে তার সমস্ত শ্যাডো সোলজার আর ইগ্রিসকেও স্যামন করে। জিনভো তাদের উদ্দেশ্যে বলে, এটাই তোমাদের প্রথম লড়াই, আমি আশা করছি যে তোমরা সবাই প্রস্তুত। এরপর সে নির্দেশ দেয়, এখানে যত আইস মনস্টার আসছে তাদের সবাইকে মারতে হবে। এটা তোমাদের ক্ষমতা প্রমাণ করার সুযোগ। জিনভোর শ্যাডো সোলজার আইস বিয়ারদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এই সময় যেমন শ্যাডো সোলজাররা আইস বিয়ারদেরকে মারছিল, আইস বিয়াররাও অনেক শ্যাডো সোলজারদেরকে মারছিল, কিন্তু তারা তো আবার রিজেনারেট করে ফেলছিল। সেই কারণে আইস বিয়াররা ক্রমশ হেরেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে আইস বিয়ারদের বস এসে উপস্থিত হয়। সে প্রবল শক্তিতে জিনভোর শ্যাডো সোলজারদের একের পর এক হত্যা করতে থাকে। এই দৃশ্য দেখে জিনভো অবাক হয়ে বলে, ও এটা তো বেশ মজার ব্যাপার, ঠিক আছে। এরপর সে ইগ্রিসের দিকে তাকিয়ে নির্দেশ দেয়, ইগ্রিস এটা তোমার সময়, যাও। ইগ্রিস তখন বস আইস বিয়ারের সঙ্গে লড়াই করা শুরু করে। প্রথমে ইগ্রিসকে বেশ সমস্যায় পড়তে হয়। বস আইস বিয়ারের আক্রমণ অত্যন্ত তীব্র ছিল, তবে ইগ্রিস ধৈর্য ধরে লড়াই চালিয়ে যেতে থাকে। শেষমেশে ইগ্রিস তার তরোয়াল ব্যবহার করে আর বস আইস বিয়ারকে পরাস্ত করে এবং হত্যা করে। জিনভো তার দিকে তাকিয়ে বলে, বাঁচার আর কোনো সুযোগই নেই যদি ইগ্রিস তার তরোয়াল বের করে। এই মুহূর্তে আমি আর ইগ্রিস একই লেভেলে আছি, অথবা হয়তো সে আমার থেকে একটু বেশি শক্তিশালী।
এরপর জিনবো ইগনিসের কাঁধে হাত রেখে বলে, দারুণ কাজ করেছ, খুব ভালো হয়েছে। অন্যদিকে এ র্যাঙ্কের হান্টার কিমের অবস্থা ভয়াবহ। তার দলের বাকিরা একের পর এক আইস এলফদের আক্রমণে মারা যাচ্ছে। কিম আতঙ্কিত হয়ে বলে, অসম্ভব, এটা অসম্ভব। আমি তো হোয়াইট টাইগার গিল্ডের এলিট মেম্বার হতে যাচ্ছিলাম, আমি এই বাস্তবতা মেনে নিতে পারছি না। আইস এলফরা এই দৃশ্য দেখে হেসে যায়। ঠিক তখনই কিমের দলের একজন সদস্য বলে, ক্যাপ্টেন, আমাদের কি করতে হবে? তবে এর মধ্যেই আরেকটি আইস এলফ এসে সেই সদস্যকেও হত্যা করে। এই দৃশ্য দেখে কিম পুরোপুরি ভেঙে পড়ে, ভয়ে সে চিৎকার করে ওঠে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর শেষে আইস এলফদের বস সেখানে প্রবেশ করে। তাহলে এরপর কি কিমজুল বাঁচতে পারবে? আর পরে সাং জিনভোর দলের সঙ্গেই বা কী হবে? পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করা একদমই ফ্রি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটা আসবে পরের সপ্তাহে।